আজকে আমরা সম্পূর্ণ করব নভেম্বর মাসের অষ্টম শ্রেণীর পরিবেশ ও ভূগোল। ১ নাম্বার, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে 4টি ওর অপশান দিয়েছে: অন্তকেন্দ্রমণ্ডল, পদার্থের তরল অবস্থা; বহিকেন্দ্রমণ্ডল, পদার্থের ঘনত্ব সর্বাধিক; অ্যাসথেনোস্ফিয়ার, পরিচালন স্রোতের সৃষ্টি; ভূত্বক, লোহা ও নিকেলের আধিক্য। আমরা বুঝতে পারছি এখানে গ নম্বর জোড়াটি ঠিক আছে, অর্থাৎ অ্যাসথেনোস্ফিয়ার, পরিচালন স্রোতের সৃষ্টি। ১.২ রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে কিভাবে? 4টি অপশান দিয়েছে ওরা। ক নাম্বারে মহাসাগরীয় এবং মহাসাগরীয় অপসারী পাত সীমানা বরাবর; খ নাম্বারে মহাসাগরীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর; গ নাম্বার অপশানে দিয়েছে মহাদেশীয় মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর, এবং ঘ নাম্বার অপশানে দিয়েছে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। অর্থাৎ এখানে ঘয়ের অপশানটি হবে মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। ১.৩ উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। 4টি অপশান দিয়েছে। আমরা বুঝতে পারছি উত্তর ভারতের স্থলভাগের সীমানা নেপাল ও ভুটানের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ ক্ষয়ের অপশানটি হবে। ১.৪ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হল, এটি আমরা আমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বইতে পড়েছি চাপ বলয় ও বায়ুপ্রবাহের অধ্যায়ে। উত্তরটি হবে উত্তর পূর্ব আয়ন বায়ু। ১.৫ ঠিক জোড়াটি নির্বাচন করো। ক নাম্বারে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি সিরাস মেঘ থেকে হয়ে থাকে; খ নাম্বার অপশানে জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া বাষ্পীভবন; গ নাম্বার বৃষ্টির ছায়া অঞ্চল পর্বতের প্রতিবাদ ঢাল; ঘ নাম্বার ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চোখ। এবং 4টি অপশান থেকে আমরা বুঝতে পারছি এখানে আমাদের ঘয়ের অপশানটি হবে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চোখ। ১.৬ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল। আমরা জানি অবশ্যই সুপিরিয়র মিষ্টি জলের হ্রদ। ১.৭ ঠিক জোড়াটি নির্বাচন করো। ক নাম্বার নিরক্ষীয় অঞ্চল সূর্যের তির্যক রশ্মি; খ নাম্বার অপশান নিরক্ষীয় অঞ্চল বায়ুর উচ্চচাপ; গ নাম্বার অপশান মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ; এবং ঘ মেরু অঞ্চলে সূর্যের লম্বরশ্মি দেখা যায়। এই 4টি অপশান থেকে আমরা বুঝতে পারছি গয়ের অপশানটি হবে মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়। ১.৮ উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত। এখানে ওরা 4টি জলবায়ুর নাম দিয়েছে। আমরা বুঝতে পারছি উত্তর আমেরিকার আলাস্কা তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। ১.৯ দক্ষিণ আমেরিকার লা প্লাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি কি? আমরা জানি খ নাম্বার পম্পাস। এবার 2 উত্তরগুলি শূন্যস্থান পূরণ করো। ২.১ উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল লু, লয়হস্যু লু। ২.২ কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে ড্যাশ রেখার সাহায্যে যুক্ত করা হয়, অর্থাৎ শূন্যস্থানে বসবে সমবর্ষণ, দন্তে সম সম বর্ষণ, ব মূর্ধাস্বয় রেফ মূর্ধন্য। ২.৩ দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল আটকামা মরুভূমি। অয়াকার টয়াকার আটা কামা কয়াকার ময়াকার আটাকামা মরুভূমি।
তোমরা শূন্যস্থানে আটাকামা শব্দটি বসাবে। এবার পরবর্তী 3 প্রশ্নগুলি বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 3.1 রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়। উত্তরটি ভুল আছে। 3.2 আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। অবশ্যই সঠিক উত্তর, আমরা উত্তরটির পাশে ঠিক লিখব। 3.3 জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে। উত্তরটি ভুল আছে, অর্থাৎ অসত্য হয়েছে বলে আমরা উত্তরটিকে ভুল লিখলাম। 4 উত্তর, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 4.1 রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? আমরা উত্তরটিকে খাতায় সম্পূর্ণ করেছি। 4.1 ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে। চার্লস রিক্টার উদ্ভাবিত এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। প্রতিটি মাত্রার ভূমিকম্প তার আগের মাত্রার চেয়ে 10 গুণ বেশি ও শক্তিশালী হয়। 4.2 গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম। এখানে অনেকগুলি খনিজ আছে, তার মধ্য থেকে আমরা একটা খনিজের নাম লিখছি কোয়ার্টজ। কয়কার অন্তস্তয়াকার টয়রেফ বর্গের জ, কোয়ার্টজ। 4.3 ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? আমরা জানি শ্রীলঙ্কা মশলা উৎপাদনে বিখ্যাত, শ্রীলঙ্কা। 5 সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? এই উত্তরটিকে আমরা খাতায় সম্পূর্ণ করেছি। প্রথম কোলনে তোমরা উত্তরে লিখবে ভূ অভ্যন্তরে অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে থাকা বহিকেন্দ্রমণ্ডলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই স্তর 2900 কিমি থেকে 5100 কিমি গভীর। এটা হয়ে গেল কোন স্তরে, প্রথম উত্তরটি। এবং কিভাবে, দ্বিতীয় উত্তরটিতে দ্বিতীয় কোলন তোমরা করবে চাপ, তাপ ও ঘনত্বের আধিক্যের জন্য পৃথিবীর বহিকেন্দ্রমণ্ডল অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় এই স্তরের প্রধান উপাদান লোহা, যা চুম্বক দ্বারা আকর্ষিত হয়। তাই তীব্র গতিতে ঘুরতে ঘুরতে অর্ধগলিত লোহা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে চলেছে, আর এই থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব। এর পরবর্তী প্রশ্ন 5.2 পাকিস্তানে জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়? এই উত্তরটিকে আমরা খাতায় সম্পূর্ণ করেছি। পাকিস্তানে কম বৃষ্টিপাত হয়, যা চাষের জন্য প্রয়োজনীয় জলের তুলনায় অপ্রতুল। তবুও পাকিস্তানে কৃষিকাজে যথেষ্ট উন্নত, কারণ বৃষ্টির জলের অভাব পূরণ করা হয় পাকিস্তানে জলসেচ দ্বারা। সিন্ধু ও তার উপনদীর ওপর বাদ দিয়ে অনেক জলাধার তৈরি করা হয়েছে। এই জলাধার থেকে সেচখাল কেটে ওই খালের মাধ্যমে কৃষি জমিতে জলসেচ করা হয়। আবার পশ্চিমের শুষ্ক অঞ্চলে সুড়ঙ্গ পথে জলসেচ হয়। একে বলে ক্যারেজ পদ্ধতি। জলসেচ করেই পাকিস্তানের কৃষি উন্নত হয়েছে, তাই বলা হয় পাকিস্তানের কৃষি জলসেচের ওপর নির্ভরশীল। এর পরবর্তী প্রশ্ন উত্তর আমেরিকার প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন? এই উত্তরটিকে আমরা খাতায় লিখেছি। উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত প্রেরি তৃণভূমি অঞ্চল দুগ্ধ শিল্পে যথেষ্ট উন্নত। এর কারণগুলি হল: 1 নম্বর পয়েন্ট, উৎকৃষ্ট পশুখাদ্যের যোগান।
এখানে অনেক জায়গাতেই হে, ক্লোভার, আলফালফা প্রভৃতি তৃণের চাষ করা হয়, যা উৎকৃষ্ট প্রোটিন সমৃদ্ধ পশুখাদ্য। 2 নম্বর পয়েন্ট, হিমঘর। দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য প্রেইরি অঞ্চলে অসংখ্য উন্নতমানের হিমঘর নির্মাণ করা হয়েছে। এই হিমঘরগুলিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। 3 নম্বর পয়েন্ট, উন্নত পরিবহন ব্যবস্থা। প্রেইরি অঞ্চলে পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত, যা দুগ্ধজাত দ্রব্য বাজারজাতকরণের পক্ষে সহায়ক। 4 নম্বর পয়েন্ট, চাহিদা। প্রেইরি অঞ্চলে উৎপন্ন দুগ্ধজাত দ্রব্যের চাহিদা যথেষ্ট বেশি। এই সব কারণের জন্য প্রেইরি অঞ্চল দুগ্ধশিল্পে উন্নত হয়েছে। পরবর্তী প্রশ্ন, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? এটি হচ্ছে 5.4 প্রশ্ন। এই উত্তরটিকেও আমরা খাতায় লিখেছি। সব মেঘ থেকে বৃষ্টি হয় না কারণ 1 নম্বর পয়েন্ট, মেঘের জলকণার ব্যাস। সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় 0.02 মিলিমিটার। মেঘে উপস্থিত এই জলকণার ব্যাস 0.05 মিলিমিটারের বেশি না হলে জলকণাগুলি বৃষ্টিরূপে ঝরে পড়তে পারে না। 2 নম্বর পয়েন্ট, মেঘের জলকণার আয়তন। মেঘের মধ্যে ভাসমান জলকণাগুলি পরস্পর সংযুক্ত হয়ে বৃহদায়তন জলকণায় পরিণত না হলে বৃষ্টিপাত হবে না। 3 নম্বর পয়েন্ট, বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা। বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা 100% না হলে জলীয় বাষ্প ঘনীভূত হবে না, ফলে বৃষ্টিপাতও হবে না। সাধারণত নিম্বাস, স্ট্র্যাটাস ও কিউমুলোনিম্বাস মেঘে বৃষ্টিপাত হয়। এবার পরবর্তী 6 দাগের প্রশ্ন 6.1, অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলা হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তরটিকে আমরা খাতায় সম্পূর্ণ করেছি। প্রথম পয়েন্ট করবে, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলার কারণ। উত্তর, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী পাতসীমানা বলে। এই পাতসীমানায় ভারী পাতটি নিম্নগামী হয়ে হালকা পাতটির নিচে প্রবেশ করে। এর ফলে ভারী পাতটি গুরুমণ্ডলের প্রচণ্ড উষ্ণতায় গলে যায়, অর্থাৎ পাতের বিনাশ হয়। তাই অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে। এবার আবার পয়েন্ট করবে, উদাহরণ সহ ব্যাখ্যায় বলা যায়। 1 নম্বর দিয়ে, দুটি পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি করে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ এভাবে গড়ে উঠেছে। 2 নম্বর, পাত দুটোর একটি সামুদ্রিক ও আরেকটি মহাদেশীয় হলে মাঝের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতশ্রেণী সৃষ্টি করে। উদাহরণ, আমেরিকার পশ্চিম ভাগের রকি ও আন্দিজ পর্বতমালা এভাবেই সৃষ্টি হয়েছে। 3 নম্বর পয়েন্ট, পাত দুটো মহাদেশীয় হলে সংঘর্ষের ফলে মাঝের সংকীর্ণ সমুদ্রের পলি ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ, ইউরেশীয় ও ভারতীয় এই দুই মহাদেশীয় পাতের মাঝের টেথিস সাগরের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। পরবর্তী 6.2 প্রশ্ন, আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তরটিকে আমরা খাতায় লিখেছি। নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে সেলভা অরণ্য দেখা যায়। আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত সেলভা অরণ্য পৃথিবীর বৃহত্তম
ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। এবার পয়েন্ট করবে ভৌগোলিক কারণ হিসাবে বলা যায়, একটা ছোট করে হাইপেন দেবে। 1 নম্বর পয়েন্ট, উষ্ণতা। এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছরই প্রায় আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। এখানকার বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর পয়েন্ট, বৃষ্টিপাত। প্রায় প্রতিদিন বিকেল বা সন্ধ্যার সময় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। এখানে পরিচালন বৃষ্টিপাত দেখা যায়। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে প্রায় 250 থেকে 300 সেন্টিমিটার। 3 নম্বর পয়েন্ট, আর্দ্রতা। এই অঞ্চলের বায়ুতে আর্দ্রতার পরিমাণ প্রায় 95% থেকে 98% হওয়ায় এখানকার আবহাওয়া স্যাঁতস্যাঁতে, অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি হওয়ায় আবহাওয়া বৈচিত্র্যহীন। অত্যাধিক বৃষ্টিপাতের জন্য নদীগুলি মাঝে মাঝে বন্যাপ্রবণ হয়ে ওঠে। 4 নম্বর পয়েন্ট, চাঁদোয়া সৃষ্টি। উষ্ণতা ও বৃষ্টিপাত বেশি হওয়ায় প্রচুর সংখ্যক গাছ ঘেঁষাঘেঁষি করে জন্মায়। সূর্যের আলো পাওয়ার জন্য গাছগুলি প্রতিযোগিতা করতে করতে তারা বেশ লম্বা হয়। ডালপালাগুলি এমনভাবে অবস্থান করে সূর্যের আলো নিচের স্তরে পৌঁছতে পারে না, যেন অরণ্যের ওপর চাঁদোয়ার সৃষ্টি হয়েছে। 5 নম্বর পয়েন্ট, দুর্গম তলদেশ। সূর্যের আলো পৌঁছতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির। দুর্গম ও অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশে ফার্ন, ছত্রাক, শৈবাল ও বিভিন্ন ধরনের আগাছা জন্মায়। সেলভার গভীর অরণ্যে ভয়ঙ্কর জীববৈচিত্র্যের বাসস্থান থাকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অর্থাৎ সেলভা অরণ্য দুর্গম প্রকৃতির। পরবর্তী 6.3 প্রশ্ন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? এই উত্তরটিকে আমরা খাতায় সম্পূর্ণ করেছি। পম্পাস অঞ্চল বিশেষত পশুপালনে উন্নত হলেও বর্তমানে কৃষিকাজেও যথেষ্ট উন্নতি লাভ করেছে। পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলার কারণগুলি হল: 1. পয়েন্ট করবে উর্বর মৃত্তিকা। এই তৃণভূমি অঞ্চল নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা দ্বারা গঠিত, যা গম চাষের জন্য আদর্শ। 2. ভূপ্রকৃতি। এই তৃণভূমি অঞ্চলে বিস্তীর্ণ সমতল ভূমি, মাঝে মাঝে সামান্য ঢেউ খেলানো হওয়ায় বাণিজ্যিকভাবে কৃষিকাজ করা যায়। 3 নম্বর পয়েন্ট, জলবায়ু। সারা বছর নাতিশীতোষ্ণ জলবায়ু এবং পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের জন্য উপযুক্ত। 4 নম্বর পয়েন্ট, জলসেচ। এই অঞ্চলে ভূগর্ভস্থ জল ভূপৃষ্ঠের কাছে অবস্থান করে বলে তা সহজে উত্তোলন করে বা তুলে নিয়ে জলসেচ করা যায়। 5 নম্বর পয়েন্ট, উন্নত যন্ত্রপাতির ব্যবহার। পম্পাস অঞ্চলে কৃষিকাজের জন্য উন্নত যন্ত্রপাতির ব্যবহার করা হয় এবং উন্নত প্রথায় চাষ করা হয়, যাতে বৃহদায়তন জমিতে কম সময়ে চাষ করা হয়। প্যারা চেঞ্জ করে লিখবে, উপরের উল্লেখিত কারণগুলির জন্য পম্পাস তৃণভূমি অঞ্চলে গম, ভুট্টা, বার্লি, আখ, তুলা, নানা রকম ফল, শাকসবজি চাষ করা হয়। তাই পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। এবার পরবর্তী 7 দাগের প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্ন আছে 5 নাম্বার করে, অর্থাৎ 15 নাম্বার। 7.1, উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। উত্তরটিকে আমরা খাতায় সম্পূর্ণ করেছি। আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে 2টি ভাগে ভাগ করা হয়, যথা নিঃসারী আগ্নেয় শিলা এবং উদ্বেধী আগ্নেয় শিলা। উদ্বেধী শিলাকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, যথা পাতালিক শিলা
ও উপপাতালিক শিলা। এই লেখাটিকে আমরা ছক আকারে আবার লিখে দিয়েছি। পয়েন্ট করবে নিঃসারী আগ্নেয় শিলা। ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে ভূত্বকের দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে তরল লাভারূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। এই লাভা বাতাসের সংস্পর্শে ঠান্ডা ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে বলে নিঃসারী আগ্নেয় শিলা। বৈশিষ্ট্য: এই শিলার দানাগুলি খুব সূক্ষ্ম বা মিহি হয়। উদাহরণ: ব্যাসল্ট, অবসিডিয়ান প্রভৃতি। 2. উদ্ভেদী আগ্নেয় শিলা। অনেক সময় ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভিতরেই দীর্ঘকাল ধরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন শিলায় পরিণত হয়। এই ধরনের শিলাকে বলা হয় উদ্ভেদী আগ্নেয় শিলা। বৈশিষ্ট্য: এই শিলার দানাগুলি কিছুটা স্থূল হয়। উদ্ভেদী আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট এবং ডোলেরাইট। উদ্ভেদী শিলাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, যথা উপপাতালিক শিলা এবং পাতালিক শিলা। পয়েন্ট করবে উপপাতালিক শিলা। ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে ম্যাগমা যখন ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে শিলা সৃষ্টি করে তখন তাকে উপপাতালিক শিলা বলে। বৈশিষ্ট্য: এর দানাগুলি নিঃসারী শিলার মতো তেমন সূক্ষ্ম হয় না, তেমনি আবার পাতালিক শিলার মতো অত বড়ও হয় না, অর্থাৎ মাঝারি ধরনের হয়ে থাকে। উদাহরণ: ডোলেরাইট প্রভৃতি। 2 নম্বর পাতালিক শিলা। ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অবস্থিত ম্যাগমা ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাতালিক শিলা বলে। বৈশিষ্ট্য: এদের কেলাসিত শিলাও বলা হয়। উদাহরণ: গ্রানাইট প্রভৃতি। পরবর্তী 7.2 এর প্রশ্ন: বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে। উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। এই উত্তরটিকে আমরা খাতায় সম্পূর্ণ করেছি। উত্তর: বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধের 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু আবার শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। 1 নাম্বার, সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত প্রায় হয় না। 2 নাম্বার, সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। আজকের শেষ প্রশ্ন 7.3 চিত্রসহ শৈলক্ষে বৃষ্টিপাত সৃষ্ট প্রক্রিয়াটি বর্ণনা করো। উত্তর: জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহের পথে আড়াআড়িভাবে পাহাড় পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই পর্বত বা উচ্চভূমিতে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠে প্রসারিত ও শীতল হয়। আরও ওপরে উঠলে সম্পৃক্ত ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে বলে শৈলক্ষে বৃষ্টিপাত। প্রক্রিয়া বলে পয়েন্ট করবে। সমুদ্র থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহ কোনো পাহাড় পর্বত বা উচ্চভূমিতে বাধা পেলে
ওই বায়ু ওপরে উঠে যায়। ওপরে উঠলে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রসারিত হয়। বায়ু প্রসারিত হলে তা শীতল হয়ে যায়। সুতরাং জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। পর্বতের যে ঢালে এই বৃষ্টিপাত ঘটে সেই ঢালকে বলে প্রতিবাদ ঢাল, আর যে ঢাল বেয়ে বায়ু নিচের দিকে নামে সেই ঢালকে বলা হয় অনুবাদ ঢাল। এতটা অংশ লেখার পর তোমরা খাতায় এই ছবিটিকে সম্পূর্ণ করবে। নিচে লিখে দেবে শৈলক্ষে বৃষ্টিপাত। এরকম রং করতে হবে না, এটিকে রুল কালার দিয়ে বা রুল দিয়ে ভরাট করে দেবে এবং ওপরে কিউমুলো নিম্বাস মেঘটি আঁকবে। এইভাবে তোমরা ছবিটিকে সম্পূর্ণ করবে। ছবিটা আঁকা সম্পূর্ণ হয়ে গেলে তারপর থেকে লিখবে প্রতিবাদ ঢালে বৃষ্টি হওয়ার পর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ওই বায়ু প্রতিবাদ ঢালবে নিচে নেমে সংকুচিত ও উষ্ণ হয় বলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। ফলে অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হয়, তাই একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়। তারপরে পয়েন্ট করবে উদাহরণ। 1 নম্বর উদাহরণ, আরব সাগরের ওপর দিয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়। ফলে এই ঢালে প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত হয়, কিন্তু পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে অর্থাৎ দাক্ষিণাত্যের অভ্যন্তরে কম বৃষ্টিপাত হয় বলে তা বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। 2 নম্বর উদাহরণ, উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসা আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ফলে চেরাপুঞ্জি অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এর বিপরীতে উত্তর ঢালের শিলংয়ে বৃষ্টিপাতের অভাবে বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। এইখানে শেষ হয়ে গেল আমাদের নভেম্বর মাসের 8ম শ্রেণীর পরিবেশ ও ভূগোলের সম্পূর্ণ অংশটি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাও জানাবে। যদি ভালো লাগে একটি লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।